কলেজের পাশের কফি শপে দেখা করবেন কাল। সম্পর্কের সমঝোতা সেখানেই হোক। নামান হাসে, ঠোঁট কামড়ে মিষ্টি হেসে বলে ওঠে। খুব গুছিয়ে বলতে পারো তুমি। কি করব বলেন? ক্ষণে ক্ষণে পরিস্থিতি তা শিখিয়ে দিয়েছে। তাহলে সেই কথাই রইল। আর ডিভোর্স পেপারটা আনতে ভুল করবেন না। কথা বলে ইনিয়া সোজা হয়ে বসে। অটোটা ধীরে সুস্থে চলতে শুরু করে। নাভান চুপচাপ তাকিয়ে রইল সেখানে। কেমন অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। মনে মনে একটা কথা ভাবতে থাকে, আসলেই কালকে শেষ সিদ্ধান্ত নিতে হবে। সোহানা মির্জা সহ বাড়ির সবাই এসেছে নিধির সাথে দেখা করতে। সবাই নিধির সাথে যথাযথ চুপচাপ কথা বলছে, বৃথায় আয়শা মির্জা ব্যতীত। তিনি প্রথমে এসেই নিধিকে জড়িয়ে প্রচুর বিলাপ শুরু করলেন। ঈশানের চোখ রাঙানি দেখে একটু ঠান্ডা হলেও আসলে মুখ লুকিয়ে কাছেন, যেটা নিধির দেখে খুবই খারাপ লাগছে। তার ভেতরটাও গুমড়ে উঠছে আবারও। সোহানা মির্জা অতি আদুরে মেয়েকে বুকে নিয়ে বসে আছেন। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা নিধিকে অনেক কথা জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি তাদের। অন্যথা কিছুক্ষণ চুপচাপ থেকে দুজনেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নিপা অনেকক্ষণ ধরে জোরাজুরি করছে নিধিকে খেয়ে নিতে, কিন্তু নিধি অবিচল। একটু খেয়ে দেখ নিধি, খিচুড়িটা দারুণ হয়েছে। তোর ছোট আব্বু আজকে রান্নার প্রশংসা করেছে, খেয়ে দেখ না। নিপার এমন ভোলানো কথায় কান দেয় না নিধি, শুধু আস্তে করে মিহি স্বরে বলে। খাবো না ছোটো মা। হতাশ হলো প্রত্যেকেই। আয়শা মির্জা এবার জোরে আওয়াজ তুলে কাঁদতে লাগলেন। আমার এই মাখনের মতো নাতনিটাকে জানোয়ারগুলো শেষ করে দিল। কি জানি আছে আমার নাতনির কপালে, কেমনে বিয়ে হবে, কে বিয়ে করবে। এইসব বলে আবারও শুরু করলেন আয়শা মির্জা। নিধি এবার কেঁদে উঠে মায়ের বুকে পড়ে। সোহানা শত চেষ্টা করেও দুজনের কাউকেই থামাতে পারে না। নিপা অসহায়ের মতন দাঁড়িয়ে রইল একপাশে। অবশেষে মুখ খুলে ঈশান বাজখাই গলায় আয়শা মির্জাকে বলে ওঠে। এমন এমন লেম কথাবার্তা এখন তোমার মাথায় কি করে আসছে গিন্নি? না, তোমাকে এখনো রাখা না, তোমাকে এখানে রাখা ঠিক হবে না। ইনফ্যাক্ট তোমাদের কাউকে না। মা, বড় মা, তোমরা এখন গিন্নিকে নিয়ে বিদায় হও। ঈশানের কথায় এবার থামে আয়শা মির্জা। নিধি চুপচাপ কেঁদে যাচ্ছে। সোহানা এবার শান্ত স্বরে বলে ওঠে। নিপা, তুমি মাকে নিয়ে চলে যাও, আমি একটু দেরি করে আসবো। নিপা সম্মতি জানিয়ে আয়শা মির্জাকে নিয়ে চলে গেলেন। যেতে যেতে আয়শা মির্জা ঈশানকে দু তিনটে বকাও দিয়ে গেলেন। অনেকক্ষণ পর নিধি শান্ত হয়। সোহানা নিধিকে বালিশে শুইয়ে দিয়ে ঈশানকে বলে ওঠে। তুমি থাকো এখানে, আমি ডাক্তারের সাথে কথা বলে ওর কন্ডিশন জেনে আসি। নিধিকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেলেই ব্যাটার ফিল করবে। ঈশান সম্মতি জানায়। সোহানা মির্জা এক পলক শান্ত নিধির দিকে তাকিয়ে চোখ বোলায়। তারপর দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে পড়েন। নিধির শিওরে বসে ঈশান। নিধির মাথায় হাত বুলিয়ে দুবার ডেকে ওঠে। নিধি কান্নারত মুখে ঈশানের পানে তাকিয়ে আবারও ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। ঈশান আলতো হাতে নিধিকে টেনে বুকে নেয়। তারপর মৃদু গলায় বলে। সরি গাধি, সেদিন বেশি রিয়েক্ট করে ফেলেছিলাম তোর সাথে। কিন্তু কি করব বল, তুই তো জানিস আমার রাগ কেমন। সহজে রাগ ওঠে না, আর উঠলে মাথা ঠিক থাকে না। আমার তখন খুব খারাপ লেগেছিল এই ভেবে যে বাড়ির সবাই কি করে এমন বিশ্রী সিদ্ধান্ত নিতে পারে, যেখানে তোকে আমার আপন বোনের মতো ছোটবেলা থেকে ভেবে আসছি। আরও রাগ হয়েছিল এই ভেবে তুই বিয়েতে কি করে রাজি হতে পারিস। আমার তখন তো তোর প্রতি খুব রাগ জমেছিল। তোর প্রতি ভুলভাল, তোর নামে ভুলভাল বকেছিও আমি। মাফ করে দে প্লিজ। আমার ভেতরে কিছুতেই আমার ভেতরে কিছুতেই শান্তি লাগছে না। প্লিজ মাফ করে দে। আমি তোকে সত্যি ভালোবাসি, আমার ছোট বোন হিসেবে। নিধি চুপচাপ হয়ে ঈশানের বুকে মাথা পেতে বসে থাকে। পৃথিবীতে একতরফা সব কিছুই খুব জটিল হয়ে বসে। যেমন তার ভালোবাসা, সে একতরফা ভালোবেসে বড্ড ভুল করেছে। যার মনে তার জন্য বোনের স্নেহ ভালোবাসা আছে, তাকে ভালোবেসে সে বড্ড ভুল করেছে। থাক না নিজের ভালোবাসা মনের কোণে, সেটা সে নিজেও যেন উপলব্ধি করতে না পারুক। আর এই ঘটনার পরে তো আরও না, তার জীবনে আর কোনো পুরুষকে সে জায়গা দিতে পারবে না। নিধি মলির মুখে ঈশানের দিকে মাথা উঠিয়ে তাকায়। তোমার থেকে প্রথমে এত কড়া কথা শুনে আমার মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু পরে তো ভালো হয়ে গেছে। কিন্তু তুমি গিল্ট ফিল করো না, আমার তোমার প্রতি কোনো মন খারাপ নেই। ঈশান ম্লান হাসল। সত্যি সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল। ঈশান শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিধিকে।
তার কাছে নিধি বোনের মতোই সর্বদা আছে, থাকবে। ডক্টরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে সোহানা কালকে নিধিকে বাড়িতে নিয়ে যাবে। করিডোরের শেষ প্রান্তে এখন দাঁড়িয়ে আছেন তিনি। কেবিনে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে রইলেন। ভাই বোনের মান অভিমানের পাল্লাটা যে ভেঙে গেছে সেটা দেখতে ভালোই লাগছে তার। আসলে তারাই তাদের সম্পর্কটা জটিল করে দিয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাতেই দেখতে পায় নাভান তার দিকে এগিয়ে আসে। ছেলেটার মুখটা কিছুটা মলিন হয়ে আছে। নাভান সোহানার পাশে এসে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়ায়। কি ব্যাপার, সকাল থেকে কই ছিলে তুমি? হসপিটালেও এসে তোমাকে পাইনি। নাভান মুখটা আগের মতোই মলিন করে শান্ত গলায় বলল, ফাহাদের সাথে পুলিশ স্টেশনে ছিলাম। নিধির কেসটা নিয়ে কথা বলে এলাম, কোনো সূত্রই মিলছে না। সোহানা ছেলের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব, হয়তো একটু সময় নেবে। নাভান নীরব সম্মতি জানিয়ে দেয়। সোহানা এবার সচল গলায় বললেন, চলো বাড়ি যাই, দুপুরের লাঞ্চ একসাথে করা যাবে। নাভান সোহানের দিকে তাকিয়ে আলতো হাতে তার হাতটি ধরে, তারপর সহসাই বলে, আমি ইনায়ের সাথে আজকে দেখা করব। সোহানা থমকানো দৃষ্টিতে নাভানের দিকে তাকালো। চোখ দুটো অশান্ত অনেক, হাতগুলো কেঁপে উঠল বারংবার, যেটা নাভানও টের পেল। তার হাতের মুঠোয় ভালো করে শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে, কোনো জোর করবো না, শুধু আবদার করব। এবার একটা সঠিক সিদ্ধান্তের দরকার। কফি শপের কোনায় টেবিলটার বসে আছে ইনায়া, পরনে সাদা চুড়িদার, হাতে কফির কাপ। দৃষ্টি আপাতত বাইরে তার। আকাশটা ভীষণ অন্ধকার হয়ে আছে, বৃষ্টি নামবে হয়তো। এই কদিন মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। সময় অসময় হুটহাট তার আনাগোনা। শপের এই পাশটা বিশাল বড় কাচের থাই ফ্লোর পর্যন্ত নামানো। বৃষ্টির ছোট ছোট ফোঁটা যখন তাতে পড়ছিল, ইনায়ার মন ভালো হয় তখন। গ্লাসের ওপাশে জমা পানির ফোঁটাগুলো দেখতে তার ভালোই লাগছিল। ফোনে টাইমটা আবারও দেখে নেয় ইনা, 3:40, কিন্তু নাভানের কোনো নামগন্ধ নেই। ইনা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করে ফোন বাজতেই ইনা চোখ স্ক্রিনের নম্বরে যায়। কিছুটা অবাক হয়, জায়ান ফোন করেছে। এই লোক তো সেদিনের পর থেকে কোনো রকম যোগাযোগ রাখে না তার সাথে। ইনা ফোনটা রিসিভ না করে কেটে দেয়। কিছুক্ষণ পরে একটা মেসেজ আসে ফোনে। পালিয়ে থাকতে চাও, থাকো, তবে পালিয়ে যাবে কত দূর? আমার অচেতন মনটা আমায় বারবার ফিস ফিস করে বলে তোমার গন্তব্য ঠিক আমি দাবক দৃষ্টেই সীমাবদ্ধ থাকবে। ইনায়া 2-3 বার পরে চুপ করে রইল, ফিরতি কিছু লিখল না। হঠাৎ কেউ সামনে আসাতে ইনায়া সেদিকে তাকায়। কালো রঙের শার্ট পরিহিত নাভান দাঁড়িয়ে আছে তার সামনে। ইনায়া শান্ত চোখে তাকালো। গাড়ি থেকে সব অবধি আসতে আসতে বোধহয় একটু ভিজে গেছে, যার দরুন বৃষ্টির ফোঁটাগুলো মুক্ত দানার মতো নাভানের মুখে চিকচিক করছে। নাভান ঝটফট ইনায়ার সামনে চেয়ারে বসল। সরি, আমি একটু বেশি দেরি করে ফেলেছি। একটু শীতল কণ্ঠে বলে ওঠে নাভান। ইনায়া জবাবে কিছুই বলল না, চুপচাপ শান্ত রইল। নাভান ক্লান্ত চোখে সামনে বসা মায়াবী মুখখানার দিকে তাকালো। অজস্র মায়াভরা মুখটায় অজস্র বেদনার ছাপ, যা নাভানের দ্বারা হয়েছে। বুকটা মুচড়ে উঠল তার। রাগ আসলে ধ্বংসের মূল কারণ। কিছুক্ষণ দুজন চুপচাপ থাকলো। কোথা থেকে কথা শুরু করবে হয়তো তা নিয়ে দুজনেই চিন্তায় ছিল। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে ইনায়া কাট কাট গলায় বলল, এনেছেন তো পেপারটা? বের করুন, সাইনটা করে দিচ্ছি। নাভান কিছুটা হক চুকিয়ে তাকালো ইনায়ের দিকে, তারপর গম্ভীর ঘন স্বরে জিজ্ঞেস করে ওঠে, এত তারা? কোনো অভিযোগ নেই আমার প্রতি? কিছু বলবে না আমাকে? আমাদের সম্পর্কে কোনো মান অভিমানের জন্ম নেই নাভান। যা আছে আমার একার সব যাতনা। যেখানে বিপক্ষী মানুষটা তার ধার ধারে না, সেখানে মান অভিমান দেখানো নেহাত বোকামি, বরং আর কিছুই না। দেরিতে হলেও বুঝতে পেরেছি তা। ইনায়া নাভানের চোখের দিকে তাকিয়ে আলতো হাসলো, তারপর দৃষ্টি স্থির রেখে কঠিন গলায় বলল, আই ওয়ান্ট ইউ ইনায়া, প্লিজ কাম ব্যাক ইনটু মাই লাইফ। নাভান নিশ্চুপ হয়ে রয়ে যায়। আসলে সব দোষ তার, কিন্তু সব কিছু ঠিক করার সুযোগ কি হবে তার? হঠাৎ করে নাভান এক বিস্ফোরণ মন্তব্য করে ওঠে। ইনায়া সম্ভিত হয়ে নাভানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই কথা যদি এখন বলা হয় তাহলে গত 1 বছরের কম সময়গুলো কেন হলো, সেটা কি এতই সহজ ভুলে যাওয়া? ইনায়া ম্লান হাসে, তার ভেতরটা উচ্চস্বরে হেসে যাচ্ছে। আপনার কাছে জীবন মানে কি নাভান? কোনো গল্প বা উপন্যাস যা নিজের মতো লিখে তৈরি করে ফেললাম? ইনায়ার কথায় নাভান বিচলিত হয়। শান্ত ঘন স্বরে সে ইনায়াকে বোঝানোর চেষ্টা করে, আই নো, আমি বড্ড খারাপ কাজ করেছি, বাট বাট
ইনায় আমি পরিবারের এই বারবার চাপিয়ে দেওয়া জিনিসটা মেনে নিতে পারিনি। রাগের বশবর্তী হয়ে এই ভাবটা হয়ে গেছে। এর জন্য আমি মাপ চাইছি তোমার কাছে। চলো এবার একটা সুযোগ দিয়ে দাও আমাকে। আমি বেস্ট লাইফ পার্টনার হয়ে দেখাবো তোমাকে। ইনা চোখগুলো ছলছল করে ওঠে। সে হিসপিস করে জিজ্ঞেস করে, পরিবারের প্রতি রাগ দেখে বিয়ে করে চলে গিয়েছিলেন? একবারও কি মনে হয়নি আমি নামক মানুষটা আপনার সাথে জড়িয়ে গিয়েছি? কি হবে আমার? পরিবারের রাগ আপনি আমার সাথে মিটিয়েছিলেন নাভান। তাদের থেকে বড় শাস্তি আপনি আমায় দিয়েছিলেন। এতগুলো প্রশ্নের তোপে পড়ে নাভানের মুখ দিয়ে আর কথা বের হয় না। কথাগুলো যে চরম সত। সেদিন তার বিবেক বুদ্ধি সব কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ইনার চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতন জ্বলছে, ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। নাভানের সুন্দর মুখশ্রীরও একই হাল। ইনা এবার কিছুটা শান্ত হয়ে আবারও বলল, জানেন, বুক ভরা স্বপ্ন আমারও ছিল নাভান, আপনার সাথে সংসার করার। বিয়ে ঠিক হবার প্রথম দিন থেকে স্বপ্ন বুনেছি আপনাকে নিয়ে। বাবা মায়েরও স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, কিন্তু তাদের বোধ হয় বড্ড তাড়া ছিল যে আমাকে বিদায় দেবার আগে তারা নিজেরাই চলে গেল। তারপরে এতটা ভেঙে পড়িনি আমি যতটা আপনি আমায় ভেঙে দিয়েছেন। একটা মেয়ের বিয়ে, সংসার, স্বামী নিয়ে কত স্বপ্ন থাকে সেটা আপনি বুঝতে পারবেন না নাভান। বাসর ঘরে কত প্রতীক্ষায় বসেছিলাম আপনার জন্য, কিন্তু আমি হয়তো এরপরেও আপনাকে মেনে নিতাম, কিন্তু ইনা কথা বলে পাগলের মতো ফোন হাতড়াতে থাকে। নাভান অস্থির হয়ে দেখে শুধু ইনায়াকে। ইনা ফোন বের করে বিয়ের দিন অদিতির পাঠানো ভিডিও ছবি নাভানের দিকে ধরে। সব দেখে নাভান বিস্ময়কর দৃষ্টিতে ইনায়ের দিকে তাকালো। আচ্ছা নাভান, বলুন তো, কোনো সদ্য বিবাহিত নারী যে স্বামীকে নিজের মুখটাও দেখাতে পারলো না, সে যদি তার স্বামীর আর ফুফাতো বোনের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে, সে কি ঠিক থাকতে পারবে? নাভান থ হয়ে রইল। অদিতি ইনায়াকে পাঠিয়েছে এইসব। নাভান মুখ খুলে স্তম্ভিত গলায় বলে, ইনায়া, আমি বিষয়টা এক্সপ্লেন করছি। নাভানকে বলতে দেয় না ইনায়া। মুস্কি হাসি দিয়ে আবারও বলে ওঠে, এটা দেখার পরেও আপনার প্রতি আমার আশা ছিল, কারণ এটা তো আপনার অতীত ছিল হয়তো। বর্তমানে তো আমি আছি। আপনি ঠিক ফিরবেন, আমাকে আপন করবেন, আমি মেনে নিব আপনাকে। কিন্তু ট্রাস্ট মি নাভান, আমি কখনো বিশ্বাস করিনি আপনি বিয়ের পরেও এই সম্পর্কে থাকবেন। কেমন লাগতো আমার বলেন তো, যখন আমি বিছানায় শুয়ে শুয়ে ভিনদেশের আপনার আর অদিতির ওই বিশ্রী দৃশ্যগুলো দেখতাম। কেমন লাগতো আমার ভেতরটা তখন। আমার প্রাপ্যটা আপনি অন্য নারীকে দিয়েছেন, এমন ভেতরটা পুরো শেষ করে দিয়েছেন আপনি আমার। আমার মনে হতো এইসব আদর সোহাগ আমার প্রাপ্য, সেটা অন্য নারী কেন ভোগ করবে? একটা স্ত্রী হিসেবে আমার কতটা অপমান হয়েছে তা কি বুঝতে পারবেন আপনি? নাভানের মুখ বন্ধ। জবাবটা তার কেউ কেড়ে নিয়েছে। ইনার কথাগুলো তার বুকের ভেতর তীরের মতো বিচ্ছে যেন। সে ইনার বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। কেঁদে কুটে ইনার অবস্থা খুবই খারাপ। নাভানের আফসোস হলো, পাপের রাজ্যে পড়ে সে এই মায়াবী মেয়েটাকে বড্ড কষ্ট দিয়েছে। সে কষ্ট কি লাঘব করতে পারবে নাভান? ইনা এবার চোখের পানি ছেড়ে শান্ত স্বরে বলে, 9টা মাস সমাজের চোখে একটা হাসির পাত্রী ছিলাম আমি নাভান। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করতো, তাদের কথা ছিল আমিই মনে হয় খারাপ, যার স্বামী বিয়ের দিন ফেলে রেখে চলে গেছে। খুব কষ্ট হতো আমার, জানেন। আর তার দ্বিগুণ করতো আপনার আর অদিতির ওই মুহূর্তগুলো। আমাকে যেহেতু স্ত্রীর অধিকার দেবেনই না, তাহলে কবুল বলার কি খুব দরকার ছিল? নিস্তব্ধ হয়ে থাকে পরিবেশ। কোনো কথাই আর হলো না। বাইরে এবার ঝিরিঝিরি বৃষ্টি ঝুমধারে হয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। নাভান দীর্ঘশ্বাস ফেলে। ইনা এবার শান্ত হয়ে বসে রইল। নাভান নীরব মুখে ইনার সামনে রাখা হাত দুটো আঁকড়ে ধরল। তারপর অস্ফুট কণ্ঠে বলল, কি চাও তুমি? যা চাইবে তাই হবে। বিচ্ছেদ? আপনি বিয়ের আগে যতই নারী আসক্তি ছিলেন না কেন, আমি ঠিক মেনে নিতাম, কিন্তু বিয়ের পরে ঘটনাগুলোতে আমি আপনাকে মাফ করতে পারবো না। বউ রেখে পরকীয়া জড়িত ছিলেন আপনি, একটা বারের জন্যও আমার কথা মনে পড়েনি আপনার? ইনার থমথমে গলায় বলা কথাটিতে নাভান নিরুত্তর রইল কিছুক্ষণ। তারপর ধীরে সুস্থে মলিন শান্ত গলায় বলে উঠল, তুমি বিচ্ছেদ চাইলে সেটাই হবে। আমি তোমাকে আটকাবো বা জোর করবো না, কারণ তোমাকে রেখে দেবার অধিকার আমি হারিয়েছি। তবু আমার পাপিষ্টা মন ঠিকই চাইবে তুমি কাছে থেকে যাও, আমার হয়ে যাও। ইনা নাভানের চোখের দিকে তাকিয়ে রইল। জলজল চোখগুলো যেন সত্য কথা বলছে। এই লোকটা তার স্বামী, যাকে সে কবুলে জোরে ভালোবেসে, কিন্তু আজ যেন সম্পর্ক ফিকে। ইনা কঠিন মুখে বিড়বিড় পেপারটা দিন, আপনাকে চিরতরে মুক্তি দিয়ে দিচ্ছি আমি নামক অভিশাপ থেকে। করে বলে উঠল।
নাওয়ান চমৎকার হাসল, বড় করুণ ঠেকল ইনায়ের কাছে সেটি। নাওয়ান ডিভোর্স পেপারটি বের করে ইনায়ের সামনে রাখলো, তারপর ছলছল চোখে মলিন গলায় বলল, আমার অন্ধকার জীবনে তোমার আগমন হয়তো আলো হয়ে এসেছিল। অন্ধ পাপি আমি তা দেখতে পারিনি। কি করব বলো, আমি বড্ড অভাগ আছে। ইনায়া কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারটি নিল, ব্যাগ থেকে কলম বের করে গট গট করে লিখে দিল নিজের নাম দিয়ে। নাওয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ের দিকে। ইনায়া সিগনেচার করে কান্নায় ভেঙে পড়ল, সাথে যেন বজ্রপাতের আওয়াজও বেড়ে চলেছে। নাওয়ান নিষ্প্রাণ হাসল ঠোঁট কামড়ে, অন্যদিকে তাকিয়ে আবার ইনায়ের দিকে দৃষ্টিপাত করল। কান্নাতে আটকাও, এখন কান্নার শোভা পায় না। জীবন থেকে পাপমোচন করেছ, এখন তুমি সুখী। আর আমার সিগনেচারটা তোলা থাক, করে দেবো কোনো এক সময়। ইনায়া কাঁপা কাঁপা হাতে নাওয়ানের দিকে ব্যাপারটা এগিয়ে দিল। নাওয়ান আলতো হেসে বলল, এখন তো বন্ধু হতে পারি, কি বলো? তোমার সাথে একটা কথা শেয়ার করি। ইনায়া কিছু বলল না। নাওয়ান নিজের মতো বলতে লাগলো, আমার আপন মায়ের মৃত্যুর পরে সোহানা মির্জা, মানে আমার খালামণি, তার কাছে কানাডায় আমি শিফট হই। খালামণির কাছে আমি মায়ের আদরটা পেয়েছিলাম। একদিকে তাকেও আমি ছাড়তে পারছিলাম না, অন্যদিকে নিজের বাবা দাদি আর বাংলাদেশের স্মৃতিকেও ভুলতে পারছিলাম না। সব কিছু যেন আমার কাছে অসহ্য হতে লাগলো। দাদি নানির কাছে আবদার করলাম খালামণিকে নিয়ে আমি বাংলাদেশে থাকব। আমার ছোট কথা রেখে তারা কী ভেবেছিলেন কে জানে। তার পরিপ্রেক্ষিতে বাবা আর খালামণি আর মাকে নিজেদের অমতে বিয়ে করতে হলো, আর খালামণি হয়ে গেল আমার মা। সব ভালোই চলছিল, আমি ছিলাম পরিবারের মধ্যমণি। মা এখানে নিজেকে খুব কষ্ট করে অ্যাডজাস্ট করেছেন। তার মনে হয়েছে বাংলাদেশ সন্তানের ভবিষ্যৎ করা অনেক ডিফিকাল্ট হবে। তিনি আমাকে উচ্চশিক্ষার জন্য কানাডায় জোর করে পাঠালেন। অনেক কষ্ট হয়েছিল আমার, তাদের পায়ে পর্যন্ত পড়েছে আমাকে কানাডায় না দিতে। কিন্তু মা বলল সেখানে গেলে আমার ফিউচার ব্রাইট হবে। আসলে জীবন উজ্জ্বল আমার, অনেক অনেক সুনাম, টাকা পয়সা, অনেক কিছু। তারপরও অন্ধকারে ডুবে আছি যেন। আর এর আগমন হয়েছিল আমি তখন স্টুডেন্ট। বাবা মার সাথে কথা বলে বন্ধ করে একাকিত্ব যখন আমাকে চেপে ধরেছে, নিজেই লক্ষ্য করলাম আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, বদলে যাচ্ছে। তখন হেল্প চাইলাম নানুর কাছে। তখন সে আমাকে কি সলিউশন দিল জানো? নাওয়ান ইনায়ার দিকে জিজ্ঞাসা মুখে তাকালো, কিন্তু ইনায়া নিরুত্তর, চুপচাপ তাকিয়ে নাওয়ানের কথা গিলছে। নাওয়ান হেসে বলে ওঠে, তিনি আমাকে বারে নিয়ে গেলেন। ফের 2-3 প্যাক খাওয়ার পরে এক বিদেশিনের সাথে রুমে ঢুকিয়ে দিলেন, আর বলেছিলেন এটাই নাকি মন মস্তিষ্ক একাকিত্ব খোঁজার জায়গা। আমার নানাও ছিলেন সেখানে রেগুলার একজন, আর সুন্দর সুন্দর মেয়েদের পছন্দের সুগার ড্যাডি, যা আমি পরে জেনেছিলাম। সেখানে থেকেই আমার বাপের রাজ্যের আগমন। কয়েক বছর গার্লফ্রেন্ড আর অফিস পার্টি এসব করেই আমার দিন চলছিল। নিজেকে তখন পশ্চিমের সংস্কৃতিতে ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম। আমার কাছে তখন এটাই সঠিক মনে হয়েছিল। যখন অদিতি আমার লাইফে আসে, তাকে আমার ডিফারেন্ট মনে হয়েছিল। আমি ভেবেছিলাম ওই হয়তো আমার জন্য সঠিক। তখন আবার ফের মায়ের আমার স্বাধীন জীবনে ঢোকা, সেটা আমি মানতে পারিনি। তারপরে সব বিবেকহীন মানুষের মতো কাজ করেছি আমি। কোনো কিছু আমার ব্রেন তখন সঠিক বিচার করতো না। আমাকে মাফ করে দিয়ে নেয়, ভালো থেকো। ইনায়া নিষ্প্রাণ তাকিয়ে থাকে কিছুক্ষণ নাওয়ানের দিকে। একজন নাওয়ান গড়ার কারিগর, কি পরিবার! নাওয়ানের ফর্সা মুখশ্রীও নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে। পেশিবহুল গায়ের জড়ানো কালো শার্ট যেন আজ তার শোকের বাহক। ইনায়া আস্তে করে উঠে দাঁড়ায়, কোমর পর্যন্ত ঘন চুলগুলো সাদা চুড়িদারের উপর ভাসে, যেন ডাগর আঁখিগুলো পদ্ম পাতার জলের মতো টলমলে। নাওয়ান চোখ সরিয়ে হাসল। এই নারীটিকে সে হারিয়ে ফেলেছে, একবার পাপ করে ফেলেছে, কিন্তু তা শোধরানোর সুযোগ সে পেল না। ইনায়া আর কিছুটা না বলে দৌড়ে সব থেকে বেরিয়ে গেল। পেছন না ফিরল না। ফিরলে দেখতে পেত এক পুরুষের হৃদয় বিদারক কান্না, যা সহজে দেখা যায় না। ইনায়া বাইরে এসে দেখে বৃষ্টির তুমুল বেগে ঝরে যাচ্ছে। কিছু না ভেবে বৃষ্টির মধ্যেই হাঁটতে থাকে সে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে ঝাপসা চোখে সামনে তাকায় সে। ততক্ষণে অন্য একজন তাকে দুহাতে আগলে নিয়েছে। তাহলে অচেতন মন ঠিক, গন্তব্য আমাদের সীমাবদ্ধ। ইনায়া ম্লান হাসে, চোখ জোড়া স্পষ্ট করে জায়ানের দিকে তাকালো। জায়ানের চিবুক বিয়ে পানি ইনায়ার মুখে পৌঁছে। কি নিষ্ঠুরতম তুমি! তাকে একটিবার সুযোগ দিলে না। কারো কষ্ট উপলব্ধি করার মন কে আছে তোমার হরিণী? কখনো কাউকে সুযোগ দিয়ে দেখতে হয়? ইনায়া কণ্ঠ ফিস করে বলে উঠল, আমার মন বেদনা, কষ্ট, যাতনার বিশাল বড় পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে। সেটা অন্যের কষ্ট বোঝার জায়গায় নেই আর।
নিষ্ঠুরতম পাখর হলিনি তুমি। ইনা আর কিছু বলল না। বৃষ্টিতে ভিজে একাকার দুজনেই জায়ান সামনে একজনের সাথে দৃষ্টি মেলালো। একজন প্রতিপক্ষ আহত সিংহ, অন্যজন এখনও তার বাইরে। হয়তো প্রতিদ্বন্দ্বীর এই সমীকরণ শেষ হলো এখন, যা অন্যজনের বোঝে এসেছে মাত্র। তাকে ভালোবাসো, কিন্তু মানতে পারবে না। বিষয়টা বড্ড অগোছালো লাগছে আমার কাছে। কথাটা বলে ইনায়ের দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে তিথি। ইনা নিশ্চল তার দিকে তাকিয়ে আছে। বিকেলের পুরো ঝড় থেমেছে সন্ধ্যার দিকে। ইনা যখন নিস্তেজ সন্ধ্যায় হোস্টেল রুমে ফিরে, তিথি কোনো জিজ্ঞেস করেনি, কারণ জায়ান ফোনে তাকে সম্পূর্ণটা ব্যাখ্যা দিয়েছে আর কঠোর জারি করেছে ইনায়ের দিকে লক্ষ্য রাখতে। মাঝরাতে যখন তিথি ইনায়ের বিছানা খালি দেখে, তখন বিচলিত হয় খুব। হন্তদন্ত হয়ে বের হতেই দেখতে পায় করিডোরের শেষ প্রান্তে মৃদু আলোয় বসে আছে। হালকা বৃষ্টি তখনও ঝরছে, যার ছিটে ফোঁটা ইনায়ের দিকে পড়ছে। তিথি নিঃশব্দে ইনায়ের পাশে বসে পড়ছিল। তারপর সেই প্রশ্ন সে ইনায়াকে করে। তিথির কথার বিপরীতে ইনায়া কিছুক্ষণ সময় নিয়ে শান্ত গলায় জবাব দেয়। তাকে মানতে না পারার অনেক কারণ আছে। বিয়ের দিন আমার মুখটা না দেখে সে চলে গিয়েছিল আর ফিরে আসবে না বলে। আর এও বলে গিয়েছিল অদিতির সাথে তারা তার লিভ-ইনে যেতেও পারে। ভাবতে পারছো, 9টা মাস আমার কথা হয়তো মাথায়ও আসেনি তার। উনি বাংলাদেশে এসেছিল আমায় মুক্ত করতে, আর হঠাৎ করে সিদ্ধান্ত বদল। আমি কারো সেকেন্ড অপশন হয়ে থাকতে চাই না তিথি। বিয়ের মতো পবিত্র বন্ধনকে তিনি অবমাননা করেছেন। তারপরেও হয়তো মানতাম আমি, যদি তিনি শুধুই রাগ দেখিয়ে কানাডায় গিয়ে পড়ে থাকতেন। কিন্তু না, সে আমার কথা মনেও করেনি। অন্য নারীতে মেতেছিল সে, তাও হয়তো মানতাম যদি তিনি আমার টানে ফিরে আসতো। তিনি সেটাও করেনি। অদিতির সাথে যদি তার রিলেশনশিপ ব্রেকআপ না হতো, ব্রেকআপ হয়েছে তাই সে এসেছে। তারপরেও হয়তো যদি তিনি আমার কথা মনে করেনি, আমি তাকে ভালোবাসি তাই বলে এত কিছু অদেখা কি করে করব আমি, তাই দিয়ে দিলাম মুক্ত। পুরোটা কথাই তো তিথির কাছে শত ঠেকল। সে জানে ইনায়ার জন্য জায়ানের ফিলিংসটা কি, কিন্তু এও জানে ইনায়া যতদিন জায়ানকে সুযোগ না দেবে, সে তার লাইফে জোরপূর্বক ঢুকবে না। আর একবার সুযোগ দিলে এর থেকে জায়ানকে বের করা কঠিন হবে বলে মনে হয় তার। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানো, আমার কাছে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নেই। একবার ঠকালেও দ্বিতীয়বার সুযোগ দেব, যদি তাকে আমার সত্যি মনে হয়। বাস্তবতা অনেক কঠিন, না? এর সাথে আমাদের কল্পনা মেলে না। একটা জিনিস দেখো, নাভান ভাইয়া যদি অদিতির সাথে ব্রেকআপ করে থাকে, তিনি চাইলেই কিন্তু তোমার প্রতি কোনো ইন্টারেস্ট না দেখিয়ে অন্যথা বিয়ে করতে পারেন। কিন্তু সে তো তার পাপকে স্বীকার করে তোমাদের সম্পর্কে একটা সুযোগ দিতে চেয়েছে। তোমার কি মনে হয় না তিনি তোমার প্রতি হয়তো দুর্বল হয়ে গেছেন? যদি না হতো তাহলে আজ আমাদের মধ্যে এই কথাটা আসতো না তিথি। তিথি দীর্ঘশ্বাস ফেলে সামনে উঁচু নিচু একসাথে দাঁড়ানো বিল্ডিংয়ের দিকে লক্ষ্য করে। ইনায়া কথাটা বলে মুচকি হেসে সামনে তাকায়, তারপর আস্তে করে শুধায়, আমার জায়গায় থাকলে কি করতে তিথি? খুব ডিফিকাল্ট হতো, তারপরেও তাকে সুযোগ দিতাম, কারণ ভালোবাসার ক্ষেত্রে আমার আত্মসম্মান একেবারে নেই। কথাটা বলে তিথি হেসে ওঠে। ইনায়া ম্লান হাসলো। তিথি এবার ইনায়ার সামনাসামনি বসে শান্ত মুখে প্রশ্ন করে, তাহলে জীবনের লক্ষ্য কি তোমার? নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে গড়ে তুলতে চাই প্রথম, তারপর যদি মনে হয় জীবনে কাউকে দরকার তারপর ভেবে দেখব। তাহলে ভাইয়াকে সেদিন কেন ফিরিয়ে দিয়েছিলে? চকিত দৃষ্টিতে ইনায়া তিথির দিকে তাকায়। ক্ষণিকের জন্য ভেসে যায় অতীতের সেই সন্ধ্যায়। ফোন কলে সেদিন জায়ানের আবদার ফেলতে পারেনি ইনায়া। তারও মনে হয়েছিল এইবার একটা সঠিক সিদ্ধান্তে আসা দরকার। জনমানবহীন শুনশান রাস্তার ব্রেঞ্চে বসেছিল ইনায়া। এক হাত দূরত্বে বসে তখন জায়ান। নীরবতা বিরাজ করছিল তখন দুজনের পক্ষেই। হঠাৎ করেই একটা কথা নীরব পরিবেশটাকে গম্ভীর করে তুলেছিল আরব। উইল ইউ বি মাই লাইফ পার্টনার? জায়ানের কথায় ইনায়া বিচলিত হয়নি সেদিন, কারণ জায়ানের বিষয়টা হয়তো সে বুঝতে পেরেছিল একটু। ইনায়া নিশ্চুপ থাকা মুখে জায়ান পলক ফেলেছিল অনেকক্ষণ। রাতের এই নিস্তব্ধতার মাঝেও তার সামনে বসা রমণীকে তার কাছে এই আধারের গহীন স্তর বলে মনে হয়েছিল। জীবনে প্রথমবার হয়তো জায়ান করিম কারো মতামত শোনার জন্য এত উতলা হয়েছিল। তাকে ফিরে পেতে চাও? জায়ান অধৈর্য হয়ে জানতে চেয়েছিল। ইনায়া ম্লান হাসির একটাই জবাব,
সে আশা রাখলেও সুযোগ দেব না, কারণ আমি আগুনে পুড়ে যাওয়া দগ্ধ কাঠের কয়লা। আমার কাছে পাওয়ার মতো কিছুই নেই। আবারও ইনায়া নিশ্চুপ হয়ে গিয়েছিল তখন। রাত জাগা নিশাচর পাখিগুলো যেন আশেপাশ থেকে করুণ কণ্ঠে ডেকে উঠেছিল বারংবার। রাতের আধারের মতোই সেদিন জায়ানের মুখ ঘন আধারে ছেয়ে গিয়েছিল। সেই সাক্ষাতের জায়ানের শেষাক্ত একটা কথা আজও ইনায়ার কানে ভাসে। তোমাকে জোর করবো না হরিণী, জোর করে তোমার জীবনেও ঢুকবো না। সব ভুলে যদি তার হতে চাও তাহলে বাধা দিব না, কিন্তু কথা দিলাম কখনো নিঃস্ব একাকী তুমি আমার কাছে আসো, তাহলে একমাত্র মৃত্যু ছাড়া কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। চাপা দীর্ঘশ্বাস ফেলে অতীতের সেই ঘটনা থেকে বেরিয়ে আসে ইনায়া। চুপচাপ পরিস্থিতি তিথিও আর কিছু বলে না। নীরবতায় ছেয়ে যায় পুরোটা সময়। ইনায়ার বিপরীতে 14 মাইল দূরেও নাভানের একই অবস্থা। নিজের মিনি ছাদে বসে তার চোখেও আকাশে নিবদ্ধ হয়ে আছে। তার ভেতরে এখন শুধু আফসোসের ঘণ্টা বেজে যাচ্ছে। ইস, কেন হলো এমন? ছাদে রাখা টবের গোলাপ গাছটায় একটা হলুদ গোলাপ দেখা গিয়েছে। নাভান হাত বাড়িয়ে ছই সেটা। তবে কি তার হলুদ গোলাপ খুব পছন্দের? আচমকা পিঠে কেউ হাত রাখায় পেছনে ফিরে নাভান। সোহানা মির্জা তার ভঙ্গিতে বসে আছেন। নাভান হাসল, দৃষ্টি স্থির রেখে অপ্রত্যাশিতভাবে বলে আওড়ালো, আমি কি ক্ষমার অযোগ্য ছিলাম মা? সে একবার বিশ্বাস করত আমি তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় রাখতাম। সোহানা মির্জা কথা বললেন না কোনো। সন্ধ্যায় কাক ভেজা হয়ে ঘরে ফিরেছিল নাভান। কারোর সাথে কোনো টু শব্দ না করে রোমে এসে খিলি দিয়েছিল। তিনি ভাবলেন, এতদিনের অভিমান অভিযোগ একদিনে ভাঙবে কি আর? সময় তো লাগবেই। কিন্তু মাঝরাতে নাভানকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হয়েছেন তিনি। মনের ভেতর প্রচুর প্রশ্ন। তারপরও চুপচাপ হয়ে রইলেন। খানিকক্ষণ বাদে নাভান শান্ত গলায় বলে ওঠে, এনে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে মা। আমাকে একবার প্রুফ করার সুযোগটাও দেয়নি। দিলে কি ক্ষতি হতো? হ্যাঁ, আমি পাপ করেছি, কিন্তু আমি এতই ক্ষমার অযোগ্য। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, শান্তি পাচ্ছি না। সোহানা মির্জা চমকালেন। নাভানের শেষের কথাটা খানিক বেজে আসছিল। ভেজা কণ্ঠে মায়ের কাছে এক প্রকার অভিযোগ ছাড়ল নাভান। সোহানা ছেলের ভাঙা মুখটার দিকে তাকিয়ে নিজেকে মনে মনে চর কষালেন। যার জন্য এত কিছু, তার ভালো থাকাটাই তার জন্য হলো না। সোহানা হাত বাড়িয়ে ছেলেকে টেনে নিলেন বুকে। সান্ত্বনা স্বরে বলতে লাগলেন, আল্লাহর কাছে তোমার কৃতকর্মের জন্য ক্ষমা চাও বাবা, দেখবে তিনি ঠিক শান্তি এনে দেবেন। মায়ের বাধ্য ছেলের মতো নামানো তাই করল যেন। বিড়বিড় করে বারবার নিজের জন্য ক্ষমা চাইতে লাগলো। ঘন কালো মেঘ আর ঝমঝমে বৃষ্টির কালো আধারকে ছড়িয়ে ধরে সূর্যের আলোতে উজ্জ্বল হচ্ছে। বেলা 10 নাগাদ হয়েছে। মিজানুল করিম আজ অফিসে যাবেন না। মিনারা বেগম, তিনি আর জায়ান একসাথে সকালের খাবার সারছেন। সাথে কথা কথা চলছে তিথি আর ঈশানের বিয়ের। নিধির বিষয়টা কেন্দ্র করে এঙ্গেজমেন্টটা বিয়ে অবধি গড়িয়েছে। হাতে সময় আছে 2 মাসের মতো। রাতে ফাহাদ আর জায়ান লেট করেই বাড়িতে ফিরেছে। জায়ান শুকনো মুখে খাবার টেবিলে উপস্থিত থাকলেও ফাহাদ মিসিং। এ নিয়েও মিজানুল করিমের উপহাস কম নয়। তিনি জায়ানের দিকে এক নজর তাকিয়ে জিজ্ঞেস করলেন, তা নেতা সাহেবেরা আজকাল দেখি দু নেতারই মুড অফ, তা ব্যাপার কি? কার পিছনে লাগতে পারবেন তাই ভেবে পাচ্ছেন না বুঝি? জায়ান সরু দৃষ্টিতে বাবার পানে চায়। কোনো উত্তর না দিয়ে খাওয়া অব্যাহত রাখে। মিজানুল করিম নিজের মতো আরও কিছুক্ষণ বকবক করলেন। কিছুক্ষণ পরে ফাহাদ হেলে দুলে নিচে নেমে জায়ানের পাশে বসে। ফের শুরু হয় মিজানুল করিমের উপহাস। 2 ভাই কোনো কিছু না বলে চুপচাপ থাকে। জায়ানের খাওয়া শেষ। মিনারা বেগম সবার সামনে ফোর্স জোর্স রেখে বসে পড়লেন। ফাহাদ এবার গলা খাকারি দিয়ে বলে, আমি বিয়ে করব। মিজানুল করিম জুসটা গিলতে গিয়েও ফেলে দিলেন। হতবাক হয়ে তাকালেন ছেলের দিকে। জায়ানও অবাক। বিয়ের মতো সিদ্ধান্ত ফাহাদ হুট করে নিয়ে নিল। মিনারা বেগম একটু খুশি হলেন। এই যাত্রায় ছেলের মন তাহলে সংসারে ঢুকল। মিজানুল করিম মুখ বাঁকিয়ে বললেন, তাহলে এতদিনে বুঝলেই ওই সব গার্লফ্রেন্ড দিয়ে জীবন চলবে না। যাক, এতদিনে নেতার মতো সিদ্ধান্ত নিলে। তা মেয়েটা কে? তোমার ওই ফাউল বান্ধবীগুলো নয় তো? মিনারা বেগম এবার চটলেন। তিনি হিসিয়ে বলে উঠলেন, তুমি চুপ করো। তা ফাহাদ মেয়েটা কে? নাম বল। তাদের পরিবারের সাথে আমরা আজই দেখা করব। সবাই ফাহাদের মুখে জিজ্ঞাসা মুখে তাকিয়ে থাকে, শুধু জায়ান ব্যতীত। সে খুশি মতো জুসের গ্লাসে মুখ দিয়েছে। ফাহাদ শুকনো একটা ঢোক গিলে জোরে নিঃশ্বাস ফেলে গটগট করে বলে উঠল, নিধি, আমি নিধিকে বিয়ে করব।
খাবার টেবিলে যেন বিস্ফোরণ ঘটালো ফাহাদ। মিজানুল করিম আর মিনারা বেগমের মুখ অনেক গম্ভীর, ঘন কালো হয়ে আসলো। জ্যান আগের মতোই জুসটা খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছে নেয়। সে যেন জানতই মেয়েটা নিধিই হবে। মিনারা বেগম আটকে উঠেছেন এক প্রকার, চোখ মুখ ঘন অন্ধকার করে জিজ্ঞেস করলেন, তোর মাথা ঠিক আছে তো? কি বোঝিস এসব? হ্যাঁ, মাথা থেকে এসব বের কর শীঘ্রই।